টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে দেখছেন কিংবা আরেকটু পরে ফেসবুক লাইভে দেখবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে আমরা অনেকগুলো আর্থিক সুবিধা নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি রয়েছে যে সর্বোচ্চ $500,000 SBA লোন পাওয়ার যে একটা অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় বাড়ির মালিকেরা পেতে পারেন 1 মাসের বাড়ি ভাড়া, 15% ব্রোকার ফি এবং $3,000 পর্যন্ত আরও অতিরিক্ত সুবিধা। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আরও হয়তো সময় যদি হাতে থাকে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ট্যাপ যেটা আছে তার আওতায় কী পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো ফুড স্ট্যাম্প বা স্ন্যাপের প্রোগ্রামের আওতায় কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে সেটা নিয়ে, এবং হাতে যদি আরও সময় থাকে তাহলে আর্থিক সুবিধা ওয়ান শট ডিলের আওতায় আমরা কিভাবে আর্থিক সুবিধা পেতে পারি সেগুলো। তার বাইরে তো আরও যদি সময় হাতে থাকে অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্ন দেখে অবশ্যই আপনাদের সবগুলো প্রশ্নেরই জবাব দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব দেবব্রত চক্রবর্তী, সিপিএ। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবে আপনাকে এবং টিভিএন 24-এর সকল দর্শককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছর আপনাদের জন্য সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা রাখছি। আপনাকেও নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং দর্শকদেরও নতুন বছর 2025-এ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জনাব দেবব্রত চক্রবর্তী, আপনার সারাদিনের অনেক ব্যস্ততা, বাইরে আজকে অনেক শীত, সবগুলো উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কী নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই শুনেছেন। প্রথমেই আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে সর্বোচ্চ $50,000 যে SBA লোন সেটা সম্পর্কে আমরা জানতে চাই, এবং সেক্ষেত্রে আপনার কাছে প্রথমেই কিছু প্রশ্ন আমি দিতে চাই বা রাখতে চাই। সেটা হচ্ছে যে এই লোন কারা পাবে, কিভাবে পাবে, বা এই লোন যারা নেবেন তাদের কি কি শর্ত পালন করতে হবে, কি ধরনের যোগ্যতা থাকতে হবে, বা আবেদন করবে সেই আবেদনের প্রক্রিয়াগুলো কি হতে পারে, কি ধরনের নিয়মাবলী রয়েছে, বা আবেদনের প্রক্রিয়াটা কি হবে। এবং আমরা বলেছি $500,000 সর্বোচ্চ, সর্বনিম্ন কত আছে, আমার হয়তো এত লাগবে না, আমি কম নিব, সেটি পাওয়ার সুযোগ আছে কিনা, ইত্যকার এইরকম নানান প্রশ্ন আরও থাকবে। তো সেই বিষয়গুলো আপনি যদি পরিষ্কার করেন তাহলে যারা আমরা ক্ষুদ্র ব্যবসা করতে চাই বা অন্য কোনো কাজ যদি করা যায় সেগুলো যদি করতে চাই তাহলে এই লোন নিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি পূরণ করতে পারবো। জনাব দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ জানাবে আপনাকে। প্রসঙ্গত বলতে হচ্ছে যে দেখুন, SBA লোন অনেকেই পেয়েছে যখন প্রথম কোভিডের সময় যখন প্রথম চালু হয়েছিল, কিন্তু স্টিল অনেক বিজনেস প্রতিষ্ঠান এই এখনকার সময়ে ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভুগতেছে। যে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে স্টিল তাদের আরও বেশি লোনের প্রয়োজন, কিন্তু ট্র্যাডিশনাল যে ব্যাংক লোন এটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাংক থেকে পাওয়া, কারণ তাদের রিকোয়ারমেন্ট এত বেশি যেটা বিজনেসের পক্ষে অনেক সময় ফুলফিল করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে SBA লোন আপনি যদি ব্যাংক লোনের সাথে কম্পেয়ার করেন স্টিল লিটল বিট ফ্লেক্সিবল আমি বলবো। যে কারণে আজকে SBA লোন নিয়ে আলোচনা করবো যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, যাদের বিজনেসের লিকুইডিটি ক্রাইসিসে স্টিল ভুগতেছেন, আপনারা ভাবতেছেন যে আপনাদের লোন প্রয়োজন, আপনারা এই লোনগুলো ট্রাই করতে পারেন। এখন আমি বেশ কয়েকটা লোন নিয়ে কথা বলবো, 3টা লোনের ব্যাপারে বলবো, যেমন SBA চ্যাপ্টার 7 লোন, তারপর হচ্ছে SBA এক্সপ্রেস লোন যেটাকে বলে রিভলভিং অথবা লাইন অফ ক্রেডিট লোন, আর একটা হচ্ছে SBA 504 লোন
যেটা বেসিক্যালি ফিক্সড অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য এই লোনটা দেওয়া হয়। তো যাই হোক, আমি প্রথমেই চ্যাপ্টার 7-এ লোনের উপরেই অনেকটাই জোর দিয়ে আলোচনা করব যে এই লোনটা বেসিক্যালি আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে মিনিমাম 5,000 এবং ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত এই লোন পেতে পারেন, এবং সেটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের প্রফিটেবিলিটি। ডেফিনেটলি এই লোনটা কিন্তু রানা ভাই ডিপেন্ড করবে যে মানে হাউ মাচ ইউ আর শোয়িং দ্য প্রফিট। লুজিং কনসার্নকে কিন্তু লোন দিবে না, বিজনেসকে ডেফিনেটলি প্রফিটেবল থাকতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখতেছি, তাহলে সেক্ষেত্রে কত বছরের রিটার্ন সাবমিট করে প্রমাণ করতে হবে? যাই হোক, এরা কারেন্ট ইয়ার ট্যাক্স রিটার্নের উপরে এরা জোর দিবে। পাস্ট ইয়ার ট্যাক্স রিটার্ন দে মাইট সি, বাট যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু আরেকটা বলে রাখছে, যারা ট্যাক্সি অপারেটর আছেন এরা কিন্তু চ্যাপ্টার 7-এর লোনের জন্য কোয়ালিফাই করবে না। ইভেন এই যে এসবি এক্সপ্রেস লোন যেটা বলতেছে, লাইন অফ ক্রেডিট লোন, ট্যাক্সি অপারেটর যারা আছেন আনফরচুনেটলি আপনারা এটা কোয়ালিফাই করবেন না। এটা হচ্ছে যারা সলিড বিজনেস আছে, তাদের বিজনেস ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম যে মিনিমাম 5,000 ম্যাক্সিমাম 500,000 পর্যন্ত এই লোন পাওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা ট্রাই করবেন এটার জন্য। তবে কিছু কন্ডিশন যেটা আপনি বলছেন যে এই লোন পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকে ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যে ডেফিনেটলি ইউর বিজনেস হ্যাজ টু বি প্রফিটেবল বিজনেস, নট লুজিং কনসার্ন, এবং লোনটা ডিপেন্ড করবে আপনার প্রফিটের পরিমাণের উপর। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে প্রফিট যদি আপনি 10,000 দেখান, হয়তো আপনি লোন পেতে পারেন আপ টু 150,000 থেকে 150,000 পর্যন্ত। প্রফিট যত বাড়বে তখন আপনার লোনের পরিমাণটাও বাড়বে, কারণ ব্যাংক তো আপনাকে লোন দিবে যে একটা কি বলে আপনার প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান যে স্ট্রাকচার আছে যার ওইটার উপরেই দিবে। তো যাই হোক, এই যে SBA 7 চ্যাপ্টার 7-এ লোনের জন্য আপনার ক্রেডিট স্কোর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং ওরা মেনশন করছে যে মিনিমাম ক্রেডিট স্কোর থাকতে হবে 650, এবং এই চ্যাপ্টার 7-এ লোনের মানে ইন জেনারেল লোনের ক্ষেত্রে যে ক্রেডিট স্কোরটা 650 থেকে 700 ওরা এক্সপেক্ট করে যে এরকম থাকা উচিত। মিনিমাম 650, 700 ইভেন ইজ বেটার। এখন প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার 7-এর যদি লার্জার অ্যামাউন্ট আপনি লোন নিতে চান, এটা হচ্ছে যদি বড় অঙ্কের 500,000, 300,000, 300,000 যদি চান, তো সেই ক্ষেত্রে ওরা আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করবে এবং আপনাকে ক্লিয়ার বিজনেস প্ল্যান দিতে হবে তাদেরকে, যারা ল্যান্ডিং মানে প্রতিষ্ঠান থাকবে। এবং ওরা আপনাকে আরেকটা জিনিস কনফার্ম করবে যে নট বিং ডিলিংকুয়েন্ট ইন ফেডারেল লোন অ্যান্ড ট্যাক্সেস। আপনার ট্যাক্স থাকতে হবে কারেন্ট, এবং ইতিপূর্বে যদি কোনো কারণে কোনো ফেডারেল লোন আপনি ডিলিংকুয়েন্ট হয়ে থাকেন তখন কিন্তু এই চ্যাপ্টার 7-এর লোনের জন্য কোয়ালিফাই করবেন না। তো যাই হোক, ওরা আরেকটা অপশন রাখছে যে একটু আগে বলছে যে মিনিমাম ক্রেডিট স্কোর থাকতে হবে 650। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের ক্রেডিট স্কোর 650 নিচে থাকে, এসবিআই বলতেছে তাদেরকে আরেকটা অল্টারনেটিভ ফান্ডিং অপশন রাখছে, যে সবার ক্রেডিট স্কোর তো সমান না। যাদের ক্রেডিট স্কোর 600-এর নিচে আছে তারা অল্টারনেটিভলি এসবিআই মাইক্রো লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো যাই হোক, মাইক্রো লোনের জন্য আপাতত যাচ্ছি না, 7 এটা নিয়ে কথা বলতেছি। তো যাই হোক, আপনাদের যারা খারাপ ক্রেডিট স্কোর আছে মাইক্রো লোনের জন্য ট্রাই করবেন। এখন এই যে চ্যাপ্টার 7-এ লোন নিয়ে কথা বলতেছি, এখন স্বভাবতই প্রশ্ন আছে যে ইন্টারেস্ট রেট কত, কারণ যারাই লোন নেবেন এটা হচ্ছে কি পয়েন্ট বা ফ্যাক্টর বলতে পারেন, কত দিনের মধ্যে এটা ফেরত দিতে হবে। তো যাই হোক, সেটা বলতেছি যে দেখুন এই ইন্টারেস্ট রেটটা এরা দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফিক্সড রেট আর একটা হচ্ছে ভেরিয়েবল রেট। এখন ফিক্সড রেটের ক্ষেত্রে বলতেছে যে আপনার ইন্টারেস্ট রেট হবে 15.5% যদি আপনার লোন থাকে 25,000 অথবা তার নিচে। তার মানে লোনের পরিমাণ যদি কম থাকে ইন্টারেস্ট রেট উইল বি হায়ার। তার মানে আপনার লোন যদি 25,000 অথবা তার নিচে থাকে আপনার ইন্টারেস্ট রেট হবে 15.5%। এখন আপনার ইন্টারেস্ট রেট হবে 14.5% যদি আপনার লোন থাকে 25 থেকে 50,000 পর্যন্ত। দেখুন একটু কমতেছে, আপনার মানে লার্জার লোনে যাবেন ইন্টারেস্ট রেটটাও কমবে। এখন 13.5% হবে আপনার লোন 50,000 থেকে 250,000 পর্যন্ত। আবার যারা 250,000-এর উপরে লোন পাবেন তাদের রেট হবে 12.5%। ওরা রেটটা মেনশন করছে এখানে। আর ভেরিয়েবল রেটের ক্ষেত্রে বলতেছে সেম থিং, ওরা ভেরিয়েবল রেটের ক্ষেত্রে বলতেছে 15.50% আপনার ইন্টারেস্ট থাকবে যাদের লোন 50,000-এর নিচে, এবং 14.50% থাকবে যাদের লোন 50,000 থেকে 250,000 পর্যন্ত, এবং 13% ইন্টারেস্ট রেট থাকবে যাদের লোন 250 থেকে 350,000 পর্যন্ত। আর যাদের লোন 350-র উপরে থাকবে তাদের 11.5%, এটা হচ্ছে ভেরিয়েবল রেট।
তার মানে আমরা দেখতেছি যে যাদের লোন যত কম থাকবে ইন্টারেস্ট রেটটা বাড়বে তত বেশি। হ্যাঁ, আর যাদের লোন বেশি বাড়বে মানে যত বেশি নেবেন ইন্টারেস্ট রেটটা ততটুকুই কমবে প্রপোর্শনেটলি। এগেইন একটু আগেই বললেন যে ম্যাচুরিটি ডেট, এখন কত দিনের মধ্যে ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। তো এখন বলতেছে যে এটা ইউজুয়ালি লেস দেন 7 ইয়ার্স, এটা মানে অ্যারাউন্ড 7 বছরের মধ্যে বলতেছে, লেস দেন 7 ইয়ার্স। আবার বলতেছে যে যদি অনেক সময় আবার মোর দেন 7 ইয়ার্সও আপনি নিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা থাকবে হায়ার ইন্টারেস্ট রেট ইউ হ্যাভ টু পে। তার মানে আপনি যদি আপ টু 7 ইয়ার্স পর্যন্ত এটা পে ব্যাক করেন ইন্টারেস্ট রেটটা কম থাকবে স্পেসিফাইড অ্যামাউন্ট, আর যদি ইফ ইউ টেক মোর দেন 7 ইয়ার্স সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আর একটু বাড়বে। কিন্তু দিন শেষে দেখা যাবে যে 7 বছরে আমি যদি 5 বছরে বা 4 বছরে লোনটা শোধ করি বেশি ইন্টারেস্ট দিয়ে, আর যদি 7 বছরে যে কম ইন্টারেস্ট দিয়ে যাই, দিন শেষে দেখা যাবে যে ওইটাই তো বেশি আমি হয়তো ইন্টারেস্ট দিয়ে ফেলবো। হ্যাঁ, সেটা তো আছেই। তারপরে ওরা বলতেছে যে প্রাইম রেট, এখানে বলতেছে প্রাইম রেটের ক্ষেত্রে বলতেছে যে ওদের নর্মালি ডিসেম্বর 13, 2024 ওরা প্রাইম রেট ডিক্লেয়ার করছে, যেটা হচ্ছে 7.75% প্রাইম রেট। তবে আরেকটা প্রসঙ্গ তো উল্লেখ করে, আপনারা জানেন যে এসবিআই এর যে নর্মাল লোন ছিল পূর্বে, তখন কিন্তু এটা ছিল 3.75% কোভিডের সময় যে এটা ছিল। বাট ওরা এখন বলতেছে যে ডিসেম্বর 13, 2024 প্রাইম রেট বলতেছে 7.75%। বাট চ্যাপ্টার 7 এর ক্ষেত্রে আমরা যা দেখলাম যে ইভেন হায়ার, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল দুইটাই প্রাইম রেটের চাইতে হায়ার। তো এখন বলতেছে কোলাটোরাল, এই যে লোনটা নেবেন সেটা কি কোলাটোরাল থাকতে পারে। কোলাটোরাল হিসেবে বলতেছে যে লোন যদি আপনার 50,000 এর নিচে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো কোলাটোরাল দিতে হবে না 50,000 এর নিচে। এখন প্রশ্ন হচ্ছে লোন যদি 50,000 থেকে 500 পর্যন্ত থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ল্যান্ডার মাস্ট ফলো দেয়ার রিটার্ন কোলাটোরাল পলিসি। তার মানে 50,000 এর নিচে হলে কোনো কোলাটোরাল লাগবে না, আর যদি 50,000 থেকে 500,000 পর্যন্ত আপনার লোন হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কোলাটোরাল পলিসি ল্যান্ডার ফলো করবে, রিটার্ন পলিসি। এবং বলতেছে যে লোন যদি ওভার 350,000 থাকে, তখন আপনাকে কোলাটোরালের পরিমাণটা হবে অনেক বেশি। মানে এটা ডিপেন্ড করবে লোনের উপরে। যদি লোন কম থাকে 50,000 নিচে তো লাগবেই না, 50,000 থেকে 350,000 পর্যন্ত একটু ফ্লেক্সিবল, কোলাটোরালের পরিমাণ কম হলেও চলবে। কিন্তু যখন এই লোন 350-র উপরে থাকবে, তখন তারা যতটুকু সম্ভব কোলাটোরাল বেশি নেওয়ার চেষ্টা করবে, ঝুঁকিটা তখন বেশি হয়ে যাবে। হ্যাঁ, এবং কোলাটোরাল কি নেবে সেটাও বলে দিচ্ছি। আপনার যদি কোনো কমার্শিয়াল অথবা পার্সোনাল রিয়েল এস্টেট থাকে, আপনার যদি মানে পার্সোনাল বাড়ি অথবা যদি বিজনেসের নামে কমার্শিয়াল প্রপার্টি থাকে, সেগুলো কোলাটোরাল নিতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি যদি কারো কাছে টাকা পান সেটাও কোলাটোরাল হিসেবে রাখতে পারেন। স্ট্যান্ডিং ইনভেন্টরি, আপনার যদি কোনো ইনভেন্টরি থাকে সেগুলো কোলাটোরাল নিতে পারেন। তারপরে হচ্ছে বিজনেস ভেহিকেল, যদি গাড়ি থাকে সেটাও নিবে। ইকুইপমেন্ট মেশিনারি কোলাটোরাল হিসেবে নিতে পারে। তারপরে হচ্ছে ইভেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টস যদি থাকে সেটাও কোলাটোরাল হিসেবে রাখা যাইতে পারে। তো এখন সর্বশেষ আলোচনা করব যে এই যে 7A লোন আপনি যদি পে ব্যাক করতে না পারেন, তাহলে কি কনসিকুয়েন্স, কোনো কারণে আপনার ডিফল্ট। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে ডিফল্টার হিসেবে ওরা ডিক্লেয়ার করবে, এবং আপনার ক্রেডিট স্কোর ক্রেডিট এজেন্সিতে ওরা রিপোর্ট করবে, এবং ফলশ্রুতিতে আপনার ক্রেডিট স্কোর ড্রপ হয়ে যাবে। তারপর ওরা কালেকশন এজেন্সিতে পাঠাবে যদি আপনি পে না করেন। অ্যাসেট সিজার, আপনার যদি কোনো অ্যাসেট থাকে, যেহেতু কোলাটোরাল থাকবে, ডেফিনেটলি দে ক্যান সিজ ইউর অ্যাসেট। তারপরে হচ্ছে ল্যান্ডার লসুট, আপনার যে ল্যান্ডারের মাধ্যমে এই এসবিআই চ্যাপ্টার 7 লোন পাবেন, ল্যান্ডার কিন্তু দে মাইট ডু দ্য লসুট এগেইনস্ট ইউ, লসুটও করতে পারে। যার যে 50,000 পর্যন্ত তো কোনো কোলাটেরাল থাকবে না, সে যদি না দিতে পারে তখন তো যেহেতু কোলাটেরাল না, তখন শুধু কি ক্রেডিট স্কোরটাই যাবে, তার হয়তো ক্রেডিট স্কোরটাই যাবে সেই ক্ষেত্রে, কারণ তার তো আর সিজ করার কিছুই নেই, কারণ কোলাটেরাল এখানে নাই। তাই যাই হোক, প্রসঙ্গত রানাবে আরেকটা বিষয় বলতে হয় যে এসবিআই এর যে কোভিডের সময় যে এসবিআই লোন নিয়েছে, এটা রিলেটেড ডিসকাশন আমি মনে করি যে দেখুন অনেকেই আমাদেরকে এখনো প্রশ্ন করে যে ফেরত দিতে হবে কিনা। এক্স্যাক্টলি, এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন এসবিআই তো যখন আপনি ফোন দিবেন এসবিআই এর কাস্টমার সার্ভিস লাইনে, তখনই কিন্তু ওরা বলে দেয় যে দিস লোন ইজ নট ফরগিভেবল লোন, দ্যাট মিনস ইউ মাস্ট পে দেম ব্যাক।
মানে ওরা ফোনের প্রথমেই ওরা এটা সেট করে রাখছে যে এই লোন ফরগিভেবল না, বাট স্টিল আমরা মানে কি বলে আমরা জাস্ট মানে ড্রিম, মানে আমরা হয়তো স্বপ্নও দেখতেছি যে আগে থেকে যে লোনটা বুঝি দিতে হবে না, বাট আসলে কি জানেন, অনেকে মিসগাইড করতেছে বিভিন্নভাবে তথ্য দিয়ে, বাট এই লোন কিন্তু ফরগিভেবল না, ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে যে যত দ্রুত এই লোন আপনি পে করবেন ইউ উইল পে লেস ইন্টারেস্ট, এবং যত বেশি সময় নেবেন ইন্টারেস্ট উইল বি অ্যাকুমুলেটেড অ্যান্ড ইউ উইল পে ইভেন হায়ার অ্যামাউন্ট। তাই এক্ষেত্রে এই যে এসবিআই লোন যেটা আপনি বললেন, এটা কি শুধুমাত্র ব্যবসার কাজেই ব্যবহৃত হবে বা অন্য কোনো, আমি যদি একটা বাড়ি কিনে ফেলি বা অন্য কোনো? এটা স্ট্রিক্টলি এই যে চ্যাপ্টার 7 এগুলো স্ট্রিক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এটা আপনার মানে শুধুমাত্র সময় যেটা পেয়েছে সেটাও তো বিজনেস পারপাসে, কিন্তু এখন আপনি যদি অ্যাবিউজ করেন সিস্টেমকে তখন তো এটা, বাট ওইটাও ছিল স্ট্রিক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল লোনই, বিজনেস লোন। সেক্ষেত্রে কেউ যদি এরকম বাড়ি কিনে থাকে তাহলে সেক্ষেত্রে কি তার আইনের মুখোমুখি হতে হবে? ডেফিনেটলি। এখন দেখুন বিজনেস পারপাসে লোন দিয়েছে, অনেকের বিজনেসই নেই, মানে এমন লোকজন এসবিআই লোন নিয়েছে যাদের বিজনেসের, মানে আমি বলবো যে ম্যাক্সিমাম লোকজনেরই যারা স্মল, যেমন সেলফ এমপ্লয়েড পারসন, যারা বিশেষ করে আমি এক্সাম্পল হিসেবে বলবো ট্যাক্স অপারেটর, অনেকেরই হয়তো বিজনেসের মানে এক্সিস্টেন্সই না, এবং এরা এত বেশি মিসইউজ করছে এই লোন। কেউ হয়তো বাড়ি কিনছে, কেউ হয়তো ওয়াইফের জন্য গোল্ড বা জুয়েলারি কিনেছে, স্ট্রিক্টলি মিসইউজ দ্য ফান্ড। এখন এসবিআই হয়তো ইনভেস্টিগেশন করতেছে না, যদি কোনো কারণে অডিট করে যে ঠিক আছে দেখি তুমি যে এই ফান্ডটা নিয়েছো হোয়াট ইজ দ্য ইউজেস, তোমার ইউজ কোথায় করেছো, তখন এই অডিট হইলেই তখন বিপদ আসবে, এবং সেই ক্ষেত্রে তখন হয়তো বিভিন্ন কেস অথবা কি বলে ক্রিমিনাল অথবা মানে প্রসিকিউশনের বিষয়টি তখন চলে আসতে পারে। কারণ এগুলা এসবিআইয়ের যে গাইডলাইন আছে স্ট্রিক্টলি বলা আছে দিস ইজ business purpose loan এবং working capital loan. You cannot use this loan to buy the house, buy the jewelry or send money to back home. You cannot do this. This is strictly misuse of fund, এবং এটা যদি কোনো কারণে এসবিআই মানে কি বলে তাদের নলেজে আসে, সেই ক্ষেত্রে consequence will be severe, monetary and as well as might be criminal penalties. তাহলে এখন যদি এসবিআই লোন নেওয়া হয় তাহলে যেভাবে আপনি বললেন দেখা হচ্ছে, অনেক কিছুই দেখা হচ্ছে, ক্রেডিট স্কোর থেকে শুরু করে অনেক কিছুই। কোভিডের সময় কি তাহলে এগুলো দেখা হয়নি? ফান্ডটা তো একই। হ্যাঁ, কোভিডের সময়ও ক্রেডিট স্কোর ওরা দেখতো, যাদের ক্রেডিট স্কোর খুবই, তবে আরো অনেক ফ্লেক্সিবল ছিল। ওরা যেমন এখন 600 দিয়েছে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, তখন ওরা এত কিছু দেখে না। এই যে ব্যাকগ্রাউন্ড চেক বলেন, ক্রেডিট স্কোর ওরা দেখতো, বাট মিনিমাম একটা ক্রেডিট স্কোর হইলে, আমার ধরেন ইভেন 500 হইলো, তখন তো ওরা ছেড়ে দিয়েছে, মানে এতটা দেখে নাই। কারণ কোভিড, তখন লোকজনের এমনি বিজনেস খারাপ অবস্থা ছিল, সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য সহায়তা করার জন্য তখন অনেকটা ফ্লেক্সিবল তারা ছিল। তো এখন যেটা হলো যে আমরা ওই খারাপ দিকটা বাদ দিই, এখন আমরা আজকে যে এসবিআই লোন নিয়ে কথা বলছি, এক্ষেত্রে যদি কেউ আবেদন করতে চায়, কারণ আমরা জানি যে কোনো একটা লোন নিতে গেলে ব্যাংকে গেলে দিনের পর দিন অপেক্ষা করতে হয়, এই এসবিআই লোনের ক্ষেত্রে আবেদন করার কতদিনের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে? এখন এইটা এই যে চ্যাপ্টার 7 এর লোন, ডেফিনেটলি কোয়ালিফাইড ল্যান্ডার যারা আছে ওদের থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওরা আপনার ডকুমেন্টেশন চাবে, ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে যা বললাম, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড চেক, আপনার ক্রেডিট স্কোর, তো সব ইনফরমেশন চাবে। চাওয়ার পরে দে উইল ডিটারমাইন বেসড অন ইউর বিজনেস প্রফিটেবিলিটি হাউ মাচ লোন ইউ উইল বি কোয়ালিফাইড। তো তখন তারা হয়তো এই লোনটা ডিসবার্স করবে। তবে আমার মনে হয় মানে এটা হয়তো ম্যাক্সিমাম 4 to 6 উইক শুড বি গুড এনাফ টাইম, যদি আপনার প্রপারলি ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন। ইফ দে উইল বি স্যাটিসফাইড মানে ডকুমেন্ট ওয়াইজ, দেন ইট উইল নট টেক দ্যাট লং টাইম। এক্ষেত্রে আবেদনের জন্য কোন ফর্মটা পূরণ করতে হবে? এটা আপনার ওই যে ব্যাংকের সাথে, কোয়ালিফাইড ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। যারা না এটা ফর্মের কথা বলতেছি, যে আপনার যে সমস্ত কোয়ালিফাইড ল্যান্ড, মানে এই চ্যাপ্টার 7 এর লোন প্রসেস করার জন্য এদের স্পেসিফাইড ল্যান্ডার আছে। ল্যান্ডারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, তখন ল্যান্ডার আপনাকে চেকলিস্ট পাঠাইলে পরে ইমেইলের মাধ্যমে আপনি সবকিছু ডকুমেন্ট দিবেন, ওদের যে সমস্ত কোয়ারি আছে এগুলো ফিল আউট করবেন, দেন দে উইল স্টার্ট প্রসেসিং ইউর লোন। তারা ট্যাক্স রিটার্ন চাবে, আর অনেক ডকুমেন্ট চাবে। তো তার মানে দেখা যাচ্ছে যে এই লোনটির ইন্টারেস্ট যেটা আপনি বললেন রেটটা অনেক হাই, কিন্তু পাওয়াটা খুব সহজ। মানে যাদের খুবই জরুরি দরকার আছে তাদের জন্য সহজ বলতে একটু আগেই বললাম যে বিজনেস হ্যাজ টু বি প্রফিটেবল ব্যবসা, এবং লোনের অ্যামাউন্টটা ডিপেন্ড করবে হাউ মাচ প্রফিট ইউ আর ডিক্লেয়ারিং। অনেক ধন্যবাদ। বিষয়টি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা আমরা ব্যবসা করি, ব্যবসার প্রয়োজন পড়ে, আমাদের লিকুইড মানি, আমাদের তারল্য দরকার পড়ে, সেক্ষেত্রে এই ধরনের যদি সুবিধা থেকে থাকে, হয়তো ইন্টারেস্ট রেট একটু বেশি, কিন্তু পাওয়ার ক্ষেত্রে সহজ আছে, অত বেশি কিছু হয়তো
দেখা হয় না যতটা একটা ব্যাংক থেকে লোন নিতে গেলে যতটা বেশি দেখা হয় অন্যান্য ক্ষেত্রে। সুতরাং যারা আমরা এই ধরনের আর্থিক বা তারল্যের জন্য ব্যবসাকে বড় করতে পারছি না, তারা কিন্তু এই SBA লোনের এই সুযোগটি আমরা গ্রহণ করতে পারি এবং সর্বোচ্চ 500,000 পর্যন্ত নিতে পারি, 5,000 থেকে শুরু করে 500,000 পর্যন্ত নিতে পারি। সুতরাং এই বিষয়টি আমরা নিশ্চয়ই ভাবনার মধ্যে আনতে পারবো। আপনার এই বিষয়টি আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। এবার আমরা আসবো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের আওতায় যে বাড়ির মালিকারা 1 মাসের যে বাড়ি ভাড়া 15% ব্রোকার এবং $3,000 তো বিশেষ আর্থিক যে সুবিধাটা পেয়ে থাকে, এইটার ক্ষেত্রে কারা এই সুবিধাগুলো কি বা সিটি FHEPS সম্ভবত এটা যে সিটি ফ্যামিলি হোমলেসনেস অ্যান্ড ইভিকশন প্রিভেনশন সাপ্লিমেন্টের এই নিউ ইয়র্ক সিটির আওতায় যে এটি সরকারি সহায়তা প্রোগ্রাম, এইটা পাওয়ার যে ক্ষেত্রেও কী কী সুবিধাগুলো আছে বা কী ধরনের সুবিধার পরিমাণগুলো কীরকম, যোগ্যতার শর্তগুলো কি কি, এই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন তাহলে এই ক্ষেত্রেও যে আমাদের তো অনেক আমাদের কমিউনিটির বাড়ি আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে গরিব মানুষ ভাড়া নিয়ে গেছে, ভাড়া দিতে পারছে না, অথচ তার লোন শোধ করা দরকার, মর্গেজ দেওয়া দরকার, তারা অন্তত এই আজকের এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারলে, আবেদন করে যদি কিছু সুবিধা পায় তাহলে অন্তত তাদেরও এই দুশ্চিন্তা মুক্ত হতে পারবে। জনাব দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ রানা ভাই। তো যাই হোক, এই প্রোগ্রামের নাম হচ্ছে FHEPS। হ্যাঁ, এটা হচ্ছে FHEPS এবং এটা বেসিক্যালি এই প্রোগ্রামের আন্ডারে ল্যান্ডলর্ডকে রেজিস্ট্রেশন করতে হবে টেনেন্টের পক্ষে, দেন টেনেন্ট উইল বি অ্যাপ্লাইং এবং টেনেন্ট অ্যাপ্লাই করবে। তো আমি যাই হোক প্রথমেই বলবো যে আসলে এই FHEPS এই প্রোগ্রামটা কি সেটাকে জানতে হবে। এই প্রোগ্রামটা বেসিক্যালি যে সমস্ত লো ইনকাম ফ্যামিলি আছে নিউ ইয়র্ক স্টেটে বা নিউ ইয়র্ক সিটিতে, এবং যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স পায় বেসিক্যালি, এবং যারা ইভিকশন হয়ে গেছে অথবা ইভিকশনের পর্যায়ে আছে ডিউ টু নন পেইং অফ রেন্ট, যদি আপনারা কেউ রেন্ট পে না করতে পারেন সময় মতো, যে কারণে ল্যান্ডলর্ড আপনাদের বিরুদ্ধে ইভিকশন প্রসেসে আছে, কোর্টে আছে, অথবা অলরেডি ইভিকশন হয়ে গেছেন, তাদের জন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা। এবং এইটা বেসিক্যালি আপনাদেরকে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স হিসাবে এই টাকাটা ল্যান্ডলর্ডকে দিবে, যাতে করে আপনারা ইভিকশনটা এড়াতে পারেন। এবং সেই ক্ষেত্রে ইলিজিবিলিটি একটু আগেই বলছি যে সমস্ত ফ্যামিলি ক্যাশ অ্যাসিস্ট্যান্স পায় তারা মোস্ট লাইকলি এলিজিবল। এবং আবার ইলিজিবিলিটির ক্ষেত্রে বলতেছে যে সমস্ত ফ্যামিলি ইভিকশন পর্যায়ে আছে বা ফেসিং ইভিকশন প্রসিডিউর, তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা অলরেডি লুজিং হাউস ফর ডোমেস্টিক ভায়োলেন্স, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি আপনার অ্যাপার্টমেন্ট লুজ করেন, এখানে থাকতে না পারেন, তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লুজিং হাউস ডিউ টু হেলথ অর সেফটি ইস্যু, হেলথ এবং সেফটি ইস্যুর কারণে যদি আপনার বাসা থেকে যদি আপনাকে বের করে দেয় ফর সাম রিজন, আপনার এটার জন্য এলিজিবল হবেন। এবং কোর্ট ডিসিশনের কারণে যদি আপনি হাউস লুজ করেন বা আপনি যদি ইভিক্টেড হয়ে থাকেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস বেনিফিট। এবং আরেকটা বলবো, এই যে অ্যাপ্লিকেশান আপনার ল্যান্ডলর্ড প্রথম রেজিস্ট্রেশন করবে, এবং ফ্যামিলি যারা প্রবলেম ফেস করতে, যারা এভিকশনের সার্কামস্টেন্সেসে আছে, এই ফ্যামিলি তাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাক্সেস HR-এ। আপনারা জানেন অ্যাক্সেস HR-এ পপুলার ওয়েবসাইট, ওইখানে গিয়ে ফ্যামিলিকে অ্যাপ্লাই করতে হবে, বাট ল্যান্ডলর্ডকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। এবং এভরি ইয়ার সেটা আপনার যতদিন বেনিফিট পাবেন, ইউ হ্যাভ টু রিনিউ দিস প্রোগ্রাম। তো যাই হোক, এখন আবারও বলছি যে এই FHEPS প্রোগ্রামে বেসিক্যালি ল্যান্ডলর্ড রেজিস্ট্রেশন করবে, এবং আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস DSS NHR-এ, যে অ্যাক্সেস HR-এ, যেটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন কি বেনিফিট দিচ্ছে যে এই প্রোগ্রামের আন্ডারে? বেনিফিট হচ্ছে আপনাকে 1 মান্থ রেন্ট আপনাকে ল্যান্ডলর্ডকে দিবে, 15% ব্রোকার ফি, অ্যানুয়াল যে রেন্ট থাকবে সেটা 15% ব্রোকার ফি দিবে, এবং স্পেশাল সাপ্লিমেন্ট অ্যাসিস্ট্যান্স ফান্ড দিবে আপ টু $3,000 পর্যন্ত। এটা ল্যান্ডলর্ডকে দিবে যাতে করে টেনেন্ট ইভিক্টেড না হয় ডিউ টু নন পেমেন্ট। এটা কি প্রতি বছরই দেবে নাকি একবারই দেবে? সেইটা এখন এটা অ্যানুয়ালি বলতেছে, এটা অ্যানুয়ালি, এবং এটা আবার রিনিউ করতে হবে, দেন মানে কয়েক বছর পর্যন্ত সুবিধা পেতে পারে। এবং আপনাকে এটা বলতেছে মানে প্রতি বছরে এটা দিবে, এবং এভরি ইয়ার ইউ হ্যাভ টু রিনিউ বেসড অন ইউর ইনকাম। এবং এখানে একটা কোয়েশ্চেন বলতেছে যে ক্যাশ অ্যাসিস্ট্যান্স, যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স পায় তারা ডেফিনেটলি এলিজিবল, তাদের আর অন্য কিছু দেওয়ার দরকার নাই। তার মানে এটা এককালীন দিবে এবং এভরি ইয়ার রিনিউ
রিনিউ করতে হবে, দেন দে মাইট গেট এভরি ইয়ার দিস কাইন্ড অফ বেনিফিট। তো এটা ঠিক কমও না, আপনার 1 মাসের ভাড়া দিবে, 15% ব্রোকার ফি দিবে এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আপ টু 3000। 50% যে ব্রোকার ফি, এটা কিসের উপর হিসাব? এটা রেন্টের উপরে তারা ক্যালকুলেট করবে, অ্যানুয়াল রেন্টের উপরে। অ্যানুয়াল রেন্টের উপরে, মানে একটা বাড়ির ভাড়া যদি 3000 হয়, কারণ দেখেন ব্রোকার ফিটা এই কারণে মনে হয় ওরা সাবসিডি দিবে, কারণ যখন কেউ হাউজিং ইভিকশন হয় তখন তারা আর একটা বাসা নিতে গেলে তো দে হ্যাভ টু স্পেন্ড মানি, সেই ক্ষেত্রে ব্রোকার ফিটাও তারা হেল্প করবে। আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ফ্রম ইউর পকেট ব্রোকার ফি, কারণ 1 মাসের মানে 1 মান্থ রেন্ট ইকুইভ্যালেন্ট ব্রোকার ফি ওরা নিয়ে নেয়, তো সেটা একটা সাবসিডি। তো এটা একটা গুড অ্যাডভান্টেজ নিতে পারেন আপনারা যারা টেনেন্ট আছেন, যারা বেসিক্যালি নন পেইং অফ রেন্ট, আপনারা রেন্ট পে করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে এটা বেসিক্যালি আপনাদের জন্য অ্যাসিস্ট্যান্স। তো এটাও একটা অনেক সুবিধাজনক একটা প্রোগ্রাম। সুতরাং যারা এই ধরনের অসুবিধার মধ্যে আছেন সুপ্রিয় দর্শক, তারা নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন যে আমরা তো সবসময় বলি যখন বিপদ আসে তখন যে আমরা নদীর মধ্যে যদি পড়ে যাই বা সমুদ্রে পড়ে যাই, তখন নাকি একটা ছোট্ট একটা কাঠের টুকরো পেলেও ওটা ধরে বাঁচার চেষ্টা করি। সুতরাং এই ধরনের যদি কারোর এইরকম অসুবিধা থেকে থাকে, তারা এই অ্যাসিস্ট্যান্স বা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্স যেটা আছে, স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটা আছে, সেটার আওতায় আবেদন করে কিন্তু অন্তত এই সুবিধাটুকু যেটা আমরা বললাম যে একটি কাঠের টুকরো ধরেও বাঁচার যে সম্ভাবনা থাকে, সেখান থেকেও কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে আনতে সক্ষম হতে পারি। আপনার এই বিস্তারিত আলোচনার জন্য ধন্যবাদ। আমরা টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটা ট্যাপ, এইটার আওতায় কী ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায় না যায় সেটা নিয়ে কথা বলবো, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আর্থিক বিষয়ের অনেক সুবিধার কথা নিয়ে আলোচনায় বসেছি। সুতরাং এরপরেও আমরা ট্যাপ বা টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় কোন ধরনের প্রোগ্রাম, এটা কি, এই প্রোগ্রামটা বলতে কি বোঝায়, কারা পাবেন, কিভাবে পাবেন, কেন দেওয়া হয়, কি পরিমাণ দেওয়া হয়, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, তবে একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব দেবব্রত চক্রবর্তী, সিপিএ, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব দেবব্রত চক্রবর্তী, আমরা বিরতির আগে বলেছিলাম যে আরও একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এইটা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাইব যে এইটার আওতায় কী ধরনের আমরা সুবিধা পেতে পারি, বা প্রথমে হয়তো জানতে চাইব যে প্রোগ্রামটা বলতে কী বোঝায়, এই অ্যাসিস্ট্যান্সের আওতায় কারা কী সুবিধা পেতে পারেন, কেন দেওয়া হয়, কি পরিমাণ অর্থ দেওয়া হয় বা ডলার দেওয়া হয়, বা নীতিমালাটা কি আছে, বা কিভাবে আবেদন করতে হবে, এই প্রশ্নগুলো আপনার কাছে রয়েছে জনাব দেবব্রত চক্রবর্তী। আচ্ছা, যাই হোক রান ভাই, এই যে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স, এটাকে টিএ বলে সংক্ষেপে। বেসিক্যালি এটা কিন্তু স্টেট ল, মানে নিউ ইয়র্ক স্টেট ল, এটা সব স্টেটে না। এবং এই যে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্সটা দিবে, এটা কিন্তু বেসিক নিড অফ অ্যালাউন্স, এটা মানে বেসিক নিডের হিসাবে দিবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে হোম এনার্জি অ্যালাউন্স, এটা হোম এনার্জি অ্যালাউন্স হিসেবে দিবে। তারপরে শেল্টার অ্যালাউন্স হিসেবে দিবে, অ্যান্ড আদার অ্যালাউন্স। তার মানে এই যে টিএ টেম্পোরারি অ্যালাউন্সটা, এটা বেসিক্যালি হোম এনার্জি পারপাসে দিবে, যারা শেল্টারে থাকে শেল্টার অ্যালাউন্স, এবং অন্যান্য পারপাসে এটা খরচ করতে পারে, বেসিক নিড পারপাসে এটা দিবে। এবং এগেইন এটা কিন্তু স্টেট ল, এবং এই যে বেনিফিট, এই বেনিফিটটা কিন্তু এটা ভ্যারি করবে স্টেটের কাউন্টির উপরে। এটা সব মানে কাউন্টিতে এই বেনিফিটটা সমান না, তবে এক এক কাউন্টিতে এক এক ধরনের। তবে উদাহরণস্বরূপ বলবো, যেমন আলবানি কাউন্টি, আমার কাছে এইটার এক্সাম্পল আছে। যেমন কেউ যদি আলবানি কাউন্টিতে থাকে, তো সেই ক্ষেত্রে তার বেনিফিটটা হবে, যদি সিঙ্গেল পারসন হয় সেই ক্ষেত্রে তার বেনিফিট হবে $367 পার মান্থ, মানে আলবানি কাউন্টির এক্সাম্পল দিচ্ছি। আর যাদের হাউস হোল্ডের 3 পারসন আছে, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা ধরেন, তাদের বেনিফিট হবে $698 পার মান্থ, প্রায় 700-র কাছে। হ্যাঁ, 700-র কাছাকাছি এই টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে। এবং এগেন এটা স্টেট ল, এবং এটা এবং কাউন্টি অনুযায়ী সেটা ভ্যারি করবে বেনিফিটটা। তো এই আর কি, এটা ডিটেলস এইটুকুই আছে। এবং যারা এলিজিবল তারা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তখন সেই ক্ষেত্রে আপনার এই বেনিফিটটা মান্থলি বেসিসে পাবে অ্যাজ এ বেসিক নিড। তো এটা আবেদন কিভাবে করতে হবে, মানে এখন সরকারি দপ্তরের বা যেটা অনলাইনের মাধ্যমে আবেদন, এটাও অ্যাক্সেস এইচআরে,
অ্যাক্সেস এইচআর এর আন্ডারে এই সমস্ত বেনিফিটগুলো দেয়, ওখানকে আবেদন করতে হবে। তখন সেই ক্ষেত্রে তারা, এবং ডেফিনেটলি বেনিফিটগুলো কিন্তু লো ইনকাম হাউস হোল্ডের জন্য। তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টস কি দিতে হবে? ডকুমেন্ট ডেফিনেটলি তারা হয়তো ট্যাক্স রিটার্ন দেখবে, পে স্ট্যাব চাইতে পারে, তারা ইনকাম ভেরিফাই করবে, এবং যাদের ইনকাম ওই থ্রেশহোল্ডের মধ্যে পড়বে এবং কাউন্টি স্পেসিফাই করা আছে, যারা ওই কাউন্টির মধ্যে থাকবে ওই কাউন্টির যে স্পেসিফাইড যে বেনিফিট আছে ওইভাবে তারা এই টাকাটা ডিসবার্স করবে। এই যে হোম এনার্জি বললেন, এটার মধ্যে কি কি থাকবে? হোম এনার্জি বলতে আপনার ইলেকট্রিসিটি আছে, তারপর কুকিং গ্যাস আছে, হিটিং, হ্যাঁ, এই তো এইগুলাই হোম এনার্জি। এগুলো যদি না দিতে পারে তাহলে সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মুদ্রাস্ফীতির বাজারে বা দুর্মূল্যের বাজারে অনেকেই আমরা হিমশিম খাচ্ছি। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে, এটা নিউ ইয়র্ক সিটিরই শুধুমাত্র প্রোগ্রাম, নিউ ইয়র্ক স্টেটের শুধুমাত্র প্রোগ্রাম। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জানি যে নিউ ইয়র্ক অত্যন্ত কস্টলি একটি সিটি এবং বাড়ি ভাড়ার পরিমাণ এত বেশি যে আমাদের ইনকামের প্রায় 60 থেকে 70% আয় হয়তো চলে যায় আমাদের বাড়ি ভাড়া দিতেই। সুতরাং সেই সাথে যদি এই সুযোগটা আমরা নিতে পারি, নিশ্চয়ই আমাদের জন্য কিছুটা সুযোগ তো বয়ে আনবেই। এবার একটু আমরা আসতে চাই খুব পপুলার যে বিষয়টি, ফুড স্ট্যাম্প বা যেটাকে আমরা স্ন্যাপ বলি, স্ন্যাপ প্রোগ্রাম যেটাকে আমরা বলি, এর আওতায় কী কী সুবিধা আমরা পেতে পারি, এটা কারা পেতে পারে, কি পরিমাণ অর্থ তারা পেতে পারে, কিসের উপর ভিত্তি করে এই অর্থগুলো দেওয়া হয় বা সুবিধা দেওয়া হয়, কি ধরনের, যদি এটা পায় আমরা দোকানে গেলে, গ্রোসারিতে গেলে কি ধরনের পণ্য কিনতে পারবো, সব কিছু নিশ্চয়ই আমরা পারবো না। তো এই বিষয়টি সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করেন। যাই হোক, ফুড স্ট্যাম্প এটা নাথিং নিউ, অনেকেই জানেন ফুড স্ট্যাম্প কি পারপাস ইউজ হয়। তারপর জাস্ট আলোচনার জন্য বলবো যে এটা বেসিক্যালি যারা লো ইনকাম নিউ ইয়র্কার আছে এবং যাদের মানে বেসিক ফুড যারা কিনতে অসমর্থ হয় তাদেরকে অ্যাসিস্ট্যান্স হিসাবে এই স্ন্যাপ বেনিফিটটা দেওয়া হয়। এবং বেসিক্যালি স্ন্যাপ বেনিফিটটা কিন্তু যারা ইউএস সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্টরাও পায় এই স্ন্যাপ বেনিফিট, এবং ডেফিনেটলি লো ইনকাম পিপল যারা আছে তারা এই বেনিফিটটা এনজয় করে ফুড কেনার জন্য। তবে ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে এটা যে অবশ্যই আপনাকে 5 ইয়ার্স রেসিডেন্সি থাকতে হবে। এটা একটা কি পয়েন্ট, কমপক্ষে 5 বছর থাকতে হবে। 5 ইয়ার্স রেসিডেন্সি ছাড়া কিন্তু মানে ফুড স্ট্যাম্প পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সিটিজেন তো এমনিই পায়, বাট এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স, সিটিজেন তো 5 বছর থাকতেই হয়, সেটাই। তার মানে যারা পার্মানেন্ট রেসিডেন্স আছেন, যারা ধরেন এই বছরই আসছেন, হয়তো অনেকে ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করতে চান, বাট কিপ ইট ইন মাইন্ড মানে যারা গ্রিন কার্ড নিয়ে এসেছেন তাদের 5 ইয়ার্স রেসিডেন্সি লাগবে। তখন যদি আপনি কোয়ালিফাই করেন তখন মান্থলি বেসিসে ওরা একটা টাকা আপনাকে দিবে, যেটাতে আপনি ফুড পারচেজ করতে পারেন। ফুড পারচেজের কথা যে বললেন, সব ধরনের ফুডই কি এখানে পাওয়া যাবে, নাকি এক্ষেত্রেও আবার কিছু কারণে প্রোগ্রামটার নাম যদি আমরা বলি যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, স্ন্যাপ, তাই না? অলমোস্ট ম্যাক্সিমাম অলমোস্ট ফুড সবটাই কভার করে। যে কোনো ধরনের ফুড কিনলে ইট উইল বি কভার্ড, মানে নিউট্রিশনস ফুড বলতে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেসিফাই অনলি নিউট্রিশনস ফুড, বাট অলমোস্ট ফুড সব কিছুই কভার করে এটা। আচ্ছা, তো সেক্ষেত্রে কি যদি একজন মনে করে যে আমি একটা চকলেট কিনবো, চকলেট তো আর এর মধ্যে দৈনন্দিন বাঁচার জন্য তো এটা খাওয়া না, ইভেন এটা তো ফুডের আইটেম, সেটাও পাওয়া যাবে, ইট উইল বি কভার্ড। আচ্ছা আচ্ছা, তো এইটাই মানে তাহলে এটা দেওয়া হয় যেটা আপনি বললেন যে 5 ইয়ার্সটা একটা ফ্যাক্টর, যারা পার্মানেন্ট যাদের তারাই পাবে এটা আছে। তো সুতরাং এটাও একটা, যদি এটা আমি আগেই বলেছিলাম যে এটা অত্যন্ত জনপ্রিয় একটি কথা। তারপর রানা ভাই আরেকটা বিষয় উল্লেখ্য যে অনেকেই আবার যেহেতু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসতেছেন, অনেকে আবার ভয়ে থাকে যে আবার এগুলা কি বলে ওই যে পাবলিক মানে বেনিফিট হিসাবে যেগুলো আর কি, পাবলিক চার্জ প্রসঙ্গত এই কারণে এটা বলতেছি যে অনেকে আবার ভয়ে আছেন, কল দেন যেগুলা পাবলিক চার্জ হিসাবে ট্রিট হবে কিনা, বিশেষ করে যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে হয়তো ইন প্রসেসে আছে বা অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এটা একটা কনসার্ন যে এগুলা নিলে তখন পাবলিক চার্জ হিসেবে আসে কিনা। তো সোফার এখনো পর্যন্ত এটা পাবলিক চার্জ না, এটা বেসিক নিড, বাট পরবর্তীতে যদি আইন চেঞ্জ হয় সেটা বলা যাচ্ছে না, বাট সোফার ইজ ফাইন। আপনারা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন, ইভেন যারা ভাই বোন মা বাবার জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকে আসছে বা ইন প্রসেস আসবে, সোফার এটার জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখনো পর্যন্ত নাই বা হবে না। আর একটা বিষয় হচ্ছে যে কোনো আইনই তৈরি হোক না কেন, সেটা নিশ্চয়ই আগের থেকে ইমপ্লিমেন্ট হবে না, যেদিন অর্ডারটা হবে সেদিন থেকে যদি কেউ
নেয় তাহলে তার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। আমি নিচ্ছিলাম, আমি আজকে অর্ডার হয়ে গেল, আমি এটা বন্ধ করে দিলাম, তখন তো আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে বলে মনে হয় না। তো এই বিষয়টা আমরা জানলাম সুপ্রিয় দর্শক। এটা আমরা আগেও বলেছি যেটা অত্যন্ত একটা জনপ্রিয় শব্দ বা জনপ্রিয় প্রোগ্রাম আমাদের কাছে, এটা আমরা সবাই জানি, কিছু না পারলে আমরা ফুড স্ট্যাম্পের কথা বলি। সুতরাং তারপরেও আজকে একটু আমরা মনে করাই দিলাম যে যারা নতুন এসছেন, কমিউনিটিতে হয়তো অল্প দিন ধরে এসছেন, হয়তো জানেন না, তাদের হয়তো আত্মীয় স্বজন কেউ তারা হয়তো অনেক দিন ধরে ছিলেন, তাদের এই সুবিধার জন্য এই কথাটি আমরা বললাম। সুতরাং আপনারা নিজেরাও এটা বিবেচনা করে দেখতে পারেন। এবার আমরা আসতে চাই ওয়ান শট ডিল, এইটার আওতায় আমরা কী ধরনের সুবিধা পেতে পারি বা এটা বলতে কি বোঝায়, কে বা কারা এই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন, এটাই বা কেন দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলেন তাহলে, এবং আবেদনের প্রক্রিয়াটাও আমরা জানতে চাইব, বা কী ধরনের প্রমাণপত্র এগুলোকে দেওয়া হয়, দেখাতে হবে, বা কী ধরনের শর্ত আছে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলেন। হ্যাঁ, তো রানা ভাই ধন্যবাদ আপনাকে। এই ওয়ান শট ডিল বেসিক্যালি এটাও একটা ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তার মানে এই ওয়ান শট ডিলের ওরা এটা অ্যারেঞ্জ করেছে এই কারণে যে যারা রেন্ট পে করতে পারেন না মানে ইনকাম লিমিটেশনের কারণে, এবং আপনারা হয়তো ইভিকশনের পর্যায়ে আছেন, হয়তো বা কোর্টে এটা ইভিকশন পেন্ডিং প্রসেসিংয়ে আছে, তো সেই ক্ষেত্রে যাতে আপনারা হোমলেস না হন, যাতে ইভিকশন না হন, ওইটা জন্য প্রোটেক্ট করার জন্যই এই ইমার্জেন্সি যে রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এইটার নামে হচ্ছে ওয়ান শট ডিল। তো এখন হচ্ছে এই ওয়ান শট ডিলের জন্য আপনাকে অবশ্যই এটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা কিন্তু মানে এই টাকাটা যদি আপনি এলিজিবল, এবং ওরা কিন্তু এটা দ্রুত ডিসবার্স করে, কারণ যেহেতু ইভিকশনের বিষয়ে জড়িত, ওরা কিন্তু খুব সময় নেয় না, উইদিন 4 to 6 উইকের মধ্যে এই টাকা ডিসবার্স করে। তবে কন্ডিশন হচ্ছে এই ওয়ান শট ডিল কিন্তু ফ্রি মানি না, ওরা আপনাকে 1 বছর পর্যন্ত রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিবে যাতে ইভিকশন না হয়, বাট ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। এটা লোন কিন্তু, এটা কিন্তু ফ্রি মানি নয়, ইউ হ্যাভ টু পে দেম ব্যাক। এবং সেই ক্ষেত্রে এই ওয়ান শট ডিলের অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই আপনার কোর্টের স্টিপুলেশন যে পেপার আছে যে পেন্ডিং ইভিকশন, এটাকে আপনার প্রুফ করতে হবে, এবং ল্যান্ডলর্ডের লিজ চাইতে পারে, অথবা রেন্ট ডিমান্ড নোটিশ, এবং আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এবং ডেফিনেটলি আপনাদের ইনকাম ভেরিফিকেশান করবে, এবং সব কিছু দেখার পরে ওরা দ্রুত এটা প্রসেস করবে, কারণ ইভিকশন তো আর মানে বসে থাকবে না, সেই ক্ষেত্রে হ্যাঁ যত দ্রুত সম্ভব এই ফান্ড ডিসবার্স করবে, এবং এই ফান্ড ম্যাক্সিমাম 12 মান্থ পর্যন্ত আপনার রেন্ট পেতে পারেন, ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স। এবং ওয়ান্স ইউ গেট দিস রেন্ট, পরবর্তী পর্যায়ে আবার এটা আপনাকে ব্যাক করতে হবে যদি আপনার পরিস্থিতি স্টেবল হয়। এই ওয়ান শটের ডিলের আন্ডারে 1 বছরের রেন্ট আপনার, লেটস সে আপনার মান্থলি রেন্ট যদি 2000 হয়, ইউ উইল গেট $24,000, এবং এটা কিন্তু আপনার হাতে দিবে না, আইদার ল্যান্ডলর্ডকে দিবে অথবা কোর্টকে দিবে, যাতে করে ইভিকশন প্রসেসটা স্টপ করা যায়। আচ্ছা, এই আর কি, বাট আলটিমেটলি ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ লোন। এটাও অনেকেরই ক্ষেত্রে আছে, একেবারে যে নেই তা নয়, এরকম অসুবিধার মধ্যেই, কারণ মানুষের বিপদ আপদ কখন আসে কেউ তো বলে কয়ে আসে না। আসলে পারপাসটা হচ্ছে এইটাই যে তখন যেটা আলোচনা করলাম, এই যে টিএ বলেন, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স, তারপরে ওয়ান শট ডিল, তারপরে এই যে FHEPS, এই প্রোগ্রামগুলো ডিজাইন করাই বেসিক্যালি কিন্তু যে লোকজন যাতে ইভিকশন না হয়, যাতে হোমলেস না হয়, কারণ জানো তো রেন্ট ইজ টু হাই ইন দ্য নিউ ইয়র্ক সিটি, এবং মানুষের ইনকামেরও লিমিটেশন আছে। তো সেই ক্ষেত্রে দৈনন্দিন খরচ মেটানোর পরে এই ভাড়া অনেকেই অনেক সময় জব কেউ লুজ করে পারে না, এবং তারা যাতে হোমলেস না হয়, যাতে তাদের হোম লুজ না করে, তার জন্য এই সমস্ত প্রোটেকশন। না, তাছাড়াও সাময়িকভাবে যেটা আমরা বললাম যে মানুষের বিপদ তো কয়ে আসে না, বলে কয়ে আসে না। আজকে হয়তো আমি হয়তো কর্মক্ষম আছি, কালকে হঠাৎ করে আমার একটা বিপদ আসতে পারে, তারপর হয়তো চিকিৎসা দিয়ে আমি আবার হয়তো সুস্থ হয়ে গেলাম, ইন দি মিন টাইম আমার 1 বছর কেটে গেছে। সুতরাং এই 1 বছরে যদি আমাকে তো যদি বাসায় ভাড়া আমি না দিতে পারি, সেক্ষেত্রে এই সুবিধাটা নিয়ে, যদি লোনটা নিয়ে আমি যদি পরিশোধ করতে পারি, অন্তত ইভিকশনের এই ঝামেলা থেকে তো বাঁচা গেল। তো এটাও একটি ভালো ধরনের প্রোগ্রামে আমরা বলবো। আমরা চাই না যে কেউ এই বিপদের মধ্যে দিয়ে পড়ে এই ধরনের লোন নিক,
কিন্তু তারপরেও মানুষের প্রয়োজন তো আর অস্বীকার করা যায় না। তো আমাদের হাতে খুব একটা সময় নেই, 2-3 মিনিট সময় আছে, তো সেক্ষেত্রে আমরা আর অন্যগুলো আলোচনা যাই না। আমরা একটু, যেহেতু আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, একটু হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম নিয়ে একটু, যাই হোক আমি এটা অতি সংক্ষেপে বলবো, যেহেতু সময় নেই। হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এটা হিপ নামে পরিচিত, আপনারা হয়তো আগেও আলোচনা শুনেছেন। বেসিক্যালি এই হিপের আন্ডারে যারা ল্যান্ডলর্ড আছেন, মানে ইভেন যারা টেনেন্ট আছেন, অনেকে হিটিং বিল পে করেন, এবং বেসিক্যালি এইটা যারা লো ইনকাম নিউ ইয়র্কার আছেন, আপনারা যারা হিটিং বিল পে করেন, আপনারা যারা ইলেকট্রিসিটি বিল পে করেন, কোনো কারণে যদি আপনার এই বিল পেন্ডিং থাকে, পে করতে না পারেন, তো সেই ক্ষেত্রে তখন আপনাদের এই ইনকাম অনুযায়ী আপনাদেরকে এই অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হবে। তার মানে কোনো ল্যান্ডলর্ড যদি ইনকাম লো থাকার কারণে, হিটিং বিল তো জানেন কস্টলি, এই উইন্টার সিজন অলমোস্ট মান্থলি বিল চলে আসে $500-600, তো সেই ক্ষেত্রে হিপের আন্ডারে তখন এই টাকাটা আপনাকে সাবসিডি দেবে। এটা কিন্তু ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক, এটা সাবসিডি। তো ওরা হিটিং বিল আপনাকে সাবসিডি দিবে, ইলেকট্রিক কন্ডিশন যে বিল ওইটাও সাবসিডি দিবে, ডিপেন্ডস অন ইউর ইনকাম লেভেল, ডেফিনেটলি লো ইনকাম থাকতে হবে। আরেকটা প্রসঙ্গ তো রানা ভাই যেটা বলতে হয় যে বিওআই রিপোর্টিং, তাহলে এই যে হিপের কথা যেটা আমরা বলছিলাম, এটার আবেদন কবে থেকে শুরু হতে পারে? হিপের এখন শুরু হয়েছে, এটা অলরেডি কন্টিনিউ, যেটা হিটিং নভেম্বর 2024 থেকে, এই যে হিটিং যে সিস্টেম এটা অলরেডি চালু আছে, কারণ এখন উইন্টার অলরেডি ইজ আজকে আগামীকাল 2রা জানুয়ারি 25 থেকেও শুরু হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন এটা কন্টিনিউ আছে এবং এটা করতে পারবো আমরা, ধরুন আনটিল মার্চ-এপ্রিল পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে। তো অনেক ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী। বিওআই রিপোর্টিং সম্পর্কে একটু বলতে চাইছিলাম, ওটা আমার মনে হয় যেটা আমরা আলোচনা করেছি যে এটা আপাতত লাগছে না, সংক্ষেপে বলছি যেটা ইনজাংশন, মানে ইউএস কোর্ট অফ আপিল, এটা ইনজাংশন জারি করার কারণে যে কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, যেটা সিটিএ, যেটা বিওআই নামে পরিচিত, এটা টেম্পোরারি সাসপেন্ডেড আছে। তার মানে আপনাদের এই মুহূর্তে এই ফাইলিং রিকোয়ারমেন্ট না এবং আপনারা লায়েবলও না। তবে ফিনসেন বলতেছে যদি আপনারা ভলিউন্টারি চান আপনারা সাবমিট করতে পারেন, কারণ এই ইনজাংশন যদি কখনো উঠে যায় ইউ মাস্ট সাবমিট বিওআই। সেই ক্ষেত্রে $500 করে জরিমানা আছে, এবং ওরা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে যে যারা জানুয়ারি 1, 2024 এর পূর্বে কোম্পানি ফর্ম করেছে তাদের ছিল জানুয়ারি 13 ডেডলাইন, আর যারা ডিউরিং 2024 এ ফর্ম করেছে তাদের 90 ডেজ, উইদিন 90 ডেজের মধ্যে ফাইল করতে হবে, আর যারা 25 এ ফর্ম করবে বা তার পরবর্তীতে তাদের 30 ডেজের মধ্যে করতে হবে। এটা অলরেডি অনেকেই জানে। যাই হোক, মোট কথা হচ্ছে এটা স্টিল পেন্ডিং ডিউ টু ইনজাংশন। তো সেই ক্ষেত্রে এটা ডিসিশন না হওয়া পর্যন্ত আপনাদের কোনো রিকোয়ারমেন্ট নাই যে এটা সাবমিট করার, বা লাইবিলিটিও আসবে না। অনেক ধন্যবাদ জনাব দেবব্রত চক্রবর্তী। আজকে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলেছি, আর্থিক সুবিধার কথা সবগুলোই, প্রায় 6-7টা আমরা আলোচনা করেছি, তার মধ্যে সবগুলোই আর্থিক সুবিধার কথা। জনাব দেবব্রত চক্রবর্তী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই যথেষ্ট আমাদের যারা কমিউনিটির মানুষ আছেন তার উপকৃত হয়েছে, এবং আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সত্যি আপনার প্রতি আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শককে। শুভরাত্রি এবং হ্যাপি নিউ ইয়ার এগেইন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ট্যাক্স বা আর্থিক সুবিধা নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। সর্বোচ্চ $500,000 দিয়ে SBA লোন কীভাবে আমরা পেতে পারি, তারপরে বাড়ির মালিকেরা কিভাবে 1 মাসের বাড়ি ভাড়া পেতে পারি বা অন্যান্য সুবিধা, তারপরে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম নিয়ে কথা বলেছি, ওয়ান শট ডিল নিয়ে কথা বলেছি, স্ন্যাপ নিয়ে কথা বলেছি, এবং শেষে বেনিফিশিয়াল ওনারশিপের কিছুটা ইনফরমেশন আমরা দিয়েছি, যদিও আগে দিয়েছিলাম। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি এবং শুভ নববর্ষ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।